হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষক আপেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভিডিওর শুরুতেই বলে রাখি যে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টিস্যু কালচার পদ্ধতিতে আলুর ভালো বীজ উৎপাদন করা যায়। ভিউয়ার্স, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি যে দেবগঞ্জ কৃষি ফার্মের মধ্যে পড়ে। আর এই দেবগঞ্জ কৃষি ফার্ম উত্তরবঙ্গের মধ্যে একটি সুনামধন্য কৃষি ফার্ম। আমার পাশে দেখতে পাচ্ছেন প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র। প্রথমে আলুর ফুল থেকে যে বীজ হয় সেই বীজ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র অর্থাৎ এই পরীক্ষাগারে বা ল্যাবে নিয়ে আসা হয়। এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে এটি টিউবের মধ্যে বপন করা হয় এবং যে বীজগুলো ভালো সেগুলো মাটিতে রোপণ করা হয়। রোপণের সময় পুরো ক্ষেত নেট বা মশারি দিয়ে চারপাশে বেষ্টনী দেওয়া হয়, যাতে করে কোনো প্রকার মশামাছি বা অন্যান্য কোনো পোকামাকড় ভেতরে প্রবেশ করতে না পারে এবং গাছ বা বীজের কোনো ক্ষতি করতে না পারে। এটাকে গ্রেড 0 বা G0 বলা হয়। এরপর যে বীজগুলোর অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো সেই বীজের জাতটিকে এভাবে অন্যান্য জমিতে বা ক্ষেতে রোপণ করা হয়। আস্তে আস্তে বীজ থেকে গাছ বের হতে থাকে। এটাকে G1 বা গ্রেড 1 বলা হয়ে থাকে। এভাবে বীজের উপর ও অঙ্কুরোদ্গম ক্ষমতার ভিত্তিতে গ্রেড 2, 3, 4 এরকমভাবে সিরিয়াল করা হয়। অন্যান্য আলুর তুলনায় বীজ আলুর পরিচর্যা এবং নিয়ম একটু আলাদা হয়ে থাকে। জমিতে খুব ভালো করে চাষ করে নিতে হয়, বেডগুলো উঁচু রাখতে হয় যাতে করে পানি লেগে না থাকে। এছাড়াও নিয়মিত দেখাশোনা করতে হয়। নেটের বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে আলুর গাছ অনেক বড় হয়ে গেছে। যদিও নেটের ভিতরে আলু খেতে যাওয়ার অনুমতি থাকে না, তবুও কৃষি ফার্মের দায়িত্বরত ইনচার্জের কাছে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আলুর গাছ অলরেডি অনেক বড় হয়ে গেছে এবং কি আর একটু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পুরো ক্ষেতেই চারদিকেই মশারি বলেন আর নেট বলেন, যেটাই বলেন না কেন, চারদিকেই বেষ্টনী দিয়ে ঘেরা, যাতে করে পোকামাকড় আক্রমণ করতে না পারে এবং মশামাছি ভিতরে প্রবেশ করতে না পারে। এর মধ্যে আমরা একজন ফার্মে কর্মরত শ্রমিক ভাইকে পেয়ে গেছি, যিনি নিয়মিত এখানে কাজ করে থাকেন। তার কাছ থেকে বিস্তারিত কিছু জেনে নেব এই আলুর বীজ সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন ভাই? জি ভাই আছি। ভাই, আপনি তো এই কৃষি ফার্মে কাজ করেন। আমি এখানে চাকরি করি। আচ্ছা, এই যে আলুগুলা যে দেখতেছি আমরা, এগুলো তো বীজের জন্য তৈরি। হ্যাঁ ভাই, এগুলো বিজি তো। তো এই যে এত নেট মেট এত কিছু দেখতেছি, অন্যান্য জায়গায় তো এত কিছু দেখি না। আসলে এটার বিস্তারিত যদি একটু কারণটি বলতেন। আমাদের এগুলা হলো মানে এখানে টিস্যু কালচার ল্যাব আছে। টিস্যু কালচার 1 হয়, টিস্যু কালচার 0 হয়, G0। এখানে এটা হলো টিস্যু কালচার 1। আচ্ছা, এখানে মনে করেন যে লেট দেওয়ার কারণ হলো যে এখানে মশা মাছি এবং জাত পোকা কোনো ঢুকতে পাবে না, এর জন্য এই লেট দেওয়া। আচ্ছা, এই জাত পোকাটা কি ধরনের ক্ষতি করে থাকে? জাত পোকা মানে আলুর পাতা উপর পড়লে পাতাটা খায়। এই পাতাটা খাইলে পাতার থেকেই ওইটা শিকড় পর্যন্ত যায়, বীজ পর্যন্ত বীজ চলে পর্যন্ত যায়। যায়। ওই আলুটাতে তখন অনেক ধরনের ভাইরাস আক্রান্ত হয়। এই জন্য আমরা লেট দেই। লেট দিলে সেই জাত পোকাটা আর ওখানে ঢুকতে পারে না। ভিতরে প্রবেশ করতে পারে না। না। আর এই যে আলুটা যে লাগাইছেন, এটা কতদিনের মধ্যে তুলবেন কিংবা? এটা আমরা 70-80 দিনে গাছ উঠাই দেবো। মানে গাছের মেসেজ দেখি আমরা উঠাবো। মানে শুধু গাছটা উঠাবেন, আলুটা নিচে আলুটা ওখানে থাকি যাবে, আলুটা ঘুয়ের মধ্যে থাকি যাবে এবং আলুর ছাল পুরা হইতে কমপক্ষে 20 দিন লাগবে। 20 দিন। হ্যাঁ, 20 দিন পর আমরা তখন দেখবো যে যদি আলু দিয়ে গোষ্ঠটা দিলে যে আলুটা থেকে সামলা না উঠে, তখন আমরা ওই আলুটা তুলবো। এর আগে তো আর তুলবো না। তাহলে আলুটা পাকাপোক্ত হবে। হ্যাঁ, আলুটা তখন পাকাইতে হবে ওইভাবে পাকবে। 20 দিনের আগে উঠা যাবে না। 20 দিনের আগে উঠাইলে ছাল কাটবে। আর ছাল কাটলে ওটা আবার বীজের উপর। তাহলে টোটালি আপনার লাগতেছে হলো এদিকে মোটামুটি 80 দিন আর 90 ওদিকে 80 দিন না 100 দিনের মতো। মোটামুটি 100 দিনের মতো রাখতে হচ্ছে 100 দিনের মতো রাখতে হয়।
আচ্ছা, এই আলুতে কি কি সার কিংবা এই যে আমরা এখানে মানে রাসায়নিক তো দেই, পুরোপুরি আমরা টিএসপি দেই 100 কেজি, 100 কেজি ইউরিয়া দিব আমরা 40 কেজি প্রথম সারে দেবো। তারপরে যখন আমরা দ্বিতীয় বান্ধা দেবো, দ্বিতীয় বান্ধার সময় আমরা প্রতি একরে 40 কেজি ইউরিয়া দেবো। প্রতি একরে 40 কেজি ইউরিয়া দেবো, এর সঙ্গে জমি বুঝি আমরা পটাশ দেবো। যে জমিটাতে পটাশ লাগিয়ে দিব, যেটাতে লাগে না সেটাতে দেই না। মানে এটা জমি পর্যবেক্ষণের হ্যাঁ, উপর হ্যাঁ, নির্ভর জি করে। ভাই। আর এই যে এখন আমরা যে আলুগুলা দেখতেছেন, এই আলুর মধ্যে অনেকগুলা কিছু রোগা গাছও থাকে। আমরা আবার সেগুলা মানে আমাদের অভিজ্ঞ লোকের দ্বারা এইগুলা আমরা রোগা গাছগুলো তুলে ফেলি। তো বীজের মধ্যে তো আর সব বীজই ভালো থাকে না, না, কিছু কিছু না। বীজ তো খারাপ থাকে। না, ওর মধ্যে কিছু রোগা গাছ থাকে, সেগুলো আমরা তুলে ফেলি। আর যখন আমরা রোগা গাছগুলো তুলবো, তখন ওইখানকার একবারে মাটিটা সহকারে পুরা ওইখানে কিছু আলু থোয়া যাবে না, সবগুলো আমরা পরিষ্কার করে নেবো। মানে একটা আলুতে রোগ ধরলে এটা পরবর্তীতে অন্য 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 গাছে যায়, ছড়াবে। অন্য গাছে যায়, ছড়ায়। আর মনে করেন যে আমরা তখন ওইটা পুরাটাই ওঠে নিয়ে ওই এগুলা জাত পোকা, এই যেগুলো আছে এগুলা জাত পোকা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়ের মুখে যেমন শুনলাম এটা হলো ভাইয়ের জাত কাছ পোকা। থেকে, এই যে ছোট এই যে ছোট এখন পোকাগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে জাত পোকা বলে। এগুলা এই এখন পোকাটা যাতে ভিতরে প্রবেশ করতে না পারে, এই জন্য নেটের বাইরে অনেকগুলো আটকিছে, সেজন্য এই নেট দেওয়া। এগুলা জাত পোকা। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট পোকা, এগুলাই সাধারণত জাত পোকা। এগুলা খুব বিষাক্ত, ক্ষতি করে। অনেক বিষাক্ত এই পোকা এবং কি ক্ষতিকারক। আমরা এন্ড্রোফিল স্প্রে করি। আজকে আমরা প্রথমত 20-22 দিনের মধ্যে যখন গাছ উঠিয়ে এতটুকু হইলো, তখন এন্ড্রোফিল স্প্রে করি। তারপরে আমরা দ্বিতীয় ডোজের সময় এন্ড্রোফিল আর এসাটাপ দেবো। তার পরবর্তীতে আমরা ওই এন্ড্রোফিল আর এসাটাপ দেবো যখন আমাদের গাছ 40-50 দিন হয়ে যাবে। 40-50 দিনের পরে আমরা এডমায়ার অথবা এনিটাপ দেবো, ওই এন্ড্রোফিলের সাথেই। আচ্ছা, আমরা তাতে মনে করেন আমাদের প্লাইট আসবে না এবং জাত পোকা ইভিট করবে না। আমাদের এই মানে যদি বিষ না দিলে ওই পোকা ঢুকে। আমরা যখন বীজ স্প্রে করি তখন আমাদের এই লেটটা পর্যন্ত পড়ে, লেটটা থাকলে পোকা আর লেটের বাইরে যাবে না, তখন ওই লেট পর্যন্ত স্প্রে করে দিই। এইগুলা কিন্তু 60 দিন বয়স হয়ে গেছে, মোটামুটি 60 দিন বয়স হয়ে গেছে। 60 দিন বয়স হয়ে গেছে। আরো তাহলে মোটামুটি 40 আরো দিনের মতো 40 রাখতে দিনের হবে। মতো রাখবো, 20 দিন পরে গাছ তুলবো। জমির চাষ নিয়ে যদি একটু কথা বলি, তাহলে বীজ আলুর ক্ষেত্রে কিরকম ভাবে কেমন করে চাষ দিতে হয়? আমাদের এখানে কিন্তু হ্যারো আছে। প্রথমও আমরা একটা হ্যারো দিই, ট্রাক্টর দিয়ে হ্যারো দিই। জি। হ্যারো দেওয়ার পরে আমরা অর্ডার মারবো, অর্ডার মারার পরে আমরা এই জমিতে ব্লিচিং চুন দেবো। ব্লিচিং দেওয়ার পরে আমরা পরে আবার চাষ করবো। আমরা এইভাবে আস্তে আস্তে করে চাষ করতে করতে আমার কমপক্ষে 1 মাস সময় লাগে এই জমিটা রেডি করতে। ওষুধটা দিয়ে এইটা মনে করেন যে আলু গাছের কোনো ক্ষতি হবে না। আচ্ছা ভাই, এই আলু উঠানোর পরে এটা কি মানে আপনাদের নিজস্ব স্টোরেজে সংরক্ষণ হবে? আমাদের নিজস্ব স্টোরে রাখি। বাইরে থেকে যে কেউ যদি কিনতে চায় তখন বিক্রি করা হয়, বিক্রিও হয়। তখন এই আলু হারভেস্টের সময়ও বিক্রি হয় এবং যখন লাগানোর সময়ও বিক্রি হয়। আমাদের লাগার পরও যেগুলা আছে এগুলো দিয়ে দেয়। অনেক হারভেস্টের সময় বেশি বিক্রি হয়। হারভেস্টের সময় হয় এবং পরে লাগার সময় বেশি হয়, হারভেস্টের সময় কম হয়। হারভেস্টের সময় অনেকজন ওই যে নিতে চায় না, কোল্ড স্টোর ভাড়া খরচ আছে, কোল্ড স্টোরে জায়গা পায় না, তখন একটু কম নেয়। আর যখনই আমাদের লাগানোর সময় বেশি হয়, আর পরিপূর্ণ বীজ যখন হয়ে যায় তখন বেশি হয়, তখন সবাই এর চাহিদা হয়। আচ্ছা ভাই, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি যে কীটনাশক এবং পালা কাটানো বা কুয়াশা কাটার ঔষধ গুলিয়ে রাখা হয়েছে এবং সব ইনস্ট্রুমেন্ট রেডি, জাস্ট স্প্রে মেশিনে নিয়ে স্প্রে করবে। এই যে স্প্রে মেশিনগুলো দেখছেন, এগুলো সাধারণ মেশিনের থেকে একটু আলাদা। এই মেশিনগুলো পেট্রোল চালিত এবং অনেক পাওয়ারফুল। সাধারণত সরকারি কৃষি ফার্ম ছাড়া এসব মেশিন খুব কমই চোখে পড়ে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে এই মেশিন পরিচালনা করার জন্য দুজন ভাই কিভাবে কি করতেছে। আসলে কৃষি কাজ করতে গেলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। এজন্য আমি সব ভিডিওতে সাধারণত বলে থাকি যে কৃষকদের প্রতি সম্মান রাখবেন, কেননা কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায় বলেই আজকে আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারি।
আমরা দেখতে পাচ্ছি যে মেশিন দিয়ে স্প্রে চলতেছে। আসলে মেশিন গুলা খুবই পাওয়ারফুল হয়ে থাকে। এই দেখেন একসাথে কিভাবে স্প্রে করতেছে। এভাবে 7 দিন কিংবা 10 দিন পর পর ওয়েদারের উপর নির্ভর করে স্প্রে করতেই হবে, যতদিন পর্যন্ত না আলুটা উঠে যায়। এভাবেই অক্লান্ত পরিশ্রম এবং স্প্রের মাধ্যমে আলুর বয়স যখন 80 থেকে 100 দিন হয়ে যাবে, তখনই আলুটি পরিপূর্ণ বীজে রূপান্তরিত হবে এবং তখনই আলুটি তুলে ফেলতে হবে। আলুটি তোলার পরে আবারও গ্রেড নির্ধারণ করতে হবে, যেমন ছোট, বড়, মাঝারি এ ধরনের গ্রেড নির্ধারণ করার পরে হিমাগার বা কোল্ড স্টোরেজে রাখতে হবে। ভিউয়ার্স, যেমনটি দেখলেন যে আসলে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে এভাবেই আলু চাষ করলে ভালো বীজ উৎপাদন করা সম্ভব এবং কি ভালো বীজ পাওয়া যায়। শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সেই সাথে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আপেল মাহমুদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কৃষি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষকদের প্রতি সম্মান রাখবেন, কেননা কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায় বলেই আজকে আমরা খেয়ে পরে বেঁচে আছি। আল্লাহ হাফেজ।